আজ রাজশাহী যাওয়ার পথে রাস্তায় তারেক রহমানের বাসে বোমা হামলা করে দুর্বৃত্তরা। এই মুহূর্তে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়ি বহর ঘেরাও করে ফেলেছে এবং খুবই খারাপ অবস্থা হয়ে আজকে তারেক রহমানের। এদিকে আজ তারেক রহমান রাজশাহীতে পৌঁছানোর আগেই তার উপর কঠিন প্রভাব পড়ে। দুর্বৃত্তরা হামলা করে তার বাসে। এই নিয়ে সারা দেশেই তুলপাড় পরিস্থিতি চলছে। রাজশাহীতে আজ নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতিও। তারেক রহমানের ঢাকায় ফেরা কোনো আবেগঘন বিমানবন্দরের দৃশ্য নয়, কোনো পারিবারিক পুনর্মিলনও নয়। এটি একটি স্পষ্ট রাজনৈতিক সংকেত। তিনি আবার খেলায় নামছেন এবং এই খেলায় হারার সুযোগ তার নেই, কারণ এটি তার প্রথম ইনিংস নয়, দ্বিতীয় ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে ভুল করার জায়গা থাকে খুবই কম। বিএনপির বিরুদ্ধে জামাত এনসিপি চূড়ান্ত ঘোষণা দিয়েছে, বিরাট একটা ঘোষণা দিয়েছে এবং এ থেকে জামাতের কৌশল স্পষ্ট। জামাত এনসিপি কিভাবে কি খেলছে হিসাব ক্লিয়ার, যে নির্বাচনের একদম আগ মুহূর্তে সঠিক সময় জামাত আসল ঘটনা ঘটিয়ে দিবে। তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজশাহী। আমরা সমাবেশ স্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রয়েছে। এখানে সমাবেশের যে রাজশাহীর এই নির্বাচনী সমাবেশ থেকে তারেক রহমান আজ রাজশাহীতে নির্বাচনী সমাবেশে যাচ্ছেন তারেক রহমান। রাজশাহীতে যাওয়ার পথে খুবই খারাপ অবস্থা হয়েছে তারেক রহমানের। দর্শক শ্রোতা, তারেক রহমানকে নিয়ে অনেক পরিকল্পনা চলছিল গোপনে, যে কিভাবে তারেক রহমানের উপর প্রভাব ফেলে যায় এবং তারেক রহমানকে শেষ করে মানে বিএনপি দলকে ধ্বংস করা যায়। আজকে তাদের পরিকল্পনা বাস্তব করে এবং রাজশাহীতে এই মুহূর্তে তুলপাড় পরিস্থিতি। সেই সমাবেশ ময়দানে কি হচ্ছে এই মুহূর্তে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক তথ্য আমাদের কাছে আসে। অনেকের বক্তব্যের মাধ্যমে অনেক রহস্য উন্মোচন করে। সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। বর্তমানে তারেক রহমানের অবস্থা এবং আমরা ঘটনাস্থলে থেকে রাজশাহীতে কি চলতেছে সেই সবও দেখানোর চেষ্টা করব। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই মুহূর্তে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, দীর্ঘ 22 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীর মাটিতে পা রাখছেন এবং তিনি রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ সেখানে তিনি নির্বাচনী জনসভায় দুপুর 2টায় নাগাদ তিনি এই মঞ্চে বক্তব্য রাখবেন। এরই মধ্যে কিন্তু বেশ কিছু তৃণমূল নেতাকর্মী তারা মাঠে উপস্থিত হয়েছেন এবং আপনারা জানেন তারেক রহমানের এই সফর ঘিরে কিন্তু ব্যাপক উজ্জীবিত নেতাকর্মীরা এবং এই সভা, আজকের যে সভাটি রয়েছে নির্বাচনী জনসভার এখানে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি এখানে যিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তিনি এই সভাটি পরিচালনা করবে এবং এখানে সভাপতির দায়িত্ব পালন করবেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। সব মিলিয়ে কিন্তু এখানে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে কিন্তু নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। এটি আসলে জনসভা না, জনসমুদ্রে পরিণত হবে এমনটাই আসলে বলছেন। আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু এই বিমানযোগে বেলা 12:25 রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছাবেন। এখান থেকে তার গাড়িবহরটি আসবে শাহ মখদুমের মাজার জিয়ারত করবেন এবং সেই মাজার জিয়ারত শেষে কিন্তু দুপুর 2টা নাগাদ এই জনসভা স্থলে এসে তিনি দিক নির্দেশনামূলক নানা বক্তব্য দিবেন, রাজশাহীর উন্নয়নে নানা বক্তব্য দিবেন, রাজশাহীর মানুষকে নিয়ে নানা বক্তব্য দিবেন এবং এখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরের যারা 13টি সংসদীয় আসনের প্রার্থী রয়েছেন, দলীয় প্রার্থীরা, এই দলীয় প্রার্থীদের সাথে তিনি কিন্তু সবাইকে পরিচয় করিয়ে দিবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন। সব মিলিয়ে আসলে তার মুখ থেকে কি বার্তা আসছে, তিনি কি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্য নিয়ে কিন্তু আগামী 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচন ঘিরে আরো উজ্জীবিত হবে দলের তৃণমূল থেকে একেবারে যারা শীর্ষ পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা, এমনটাই আসলে বলছেন। এই সব কিছু ঘিরে কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চলছিল। তার স্টেজ তৈরি থেকে শুরু করে তার নিরাপত্তা দিকটি যেন নিশ্চিত সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, সব বিষয়গুলো মিলিয়ে কিন্তু এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু ব্যাপক তৎপর রয়েছেন। কয়েক স্তরের এখানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আপনারা দেখছেন এরই মধ্যে তার যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। অনেকেই তারেক রহমানের যে পতাকা,
বিএনপির যে দলীয় পতাকা সেটি নিয়ে কিন্তু এর মধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং অনেকেই কিন্তু বলছেন যে আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য এবং সবার সামনে দাঁড়িয়ে তাকে দেখার জন্য কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে আসা শুরু করেছেন। বাংলাদেশের রাজনীতিতে কেউ যখন 17 বছর পর ফিরে আসে, প্রশ্নটা হয় সে ফিরছে কি শুধু দেশে নাকি ক্ষমতায়। তারেক রহমানের ঢাকায় ফেরা কোনো আবেগঘন বিমানবন্দরের দৃশ্য নয়, কোনো পারিবারিক পুনর্মিলনও নয়। এটি একটি স্পষ্ট রাজনৈতিক সংকেত। তিনি আবার খেলায় নামছেন এবং এই খেলায় হারার সুযোগ তার নেই, কারণ এটি তার প্রথম ইনিংস নয়, দ্বিতীয় ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে ভুল করার জায়গা থাকে খুবই কম। 18 মাস কারাবাস, 17 বছরের নির্বাসন, অসংখ্য মামলা, অসংখ্য বিতর্ক, এসব কিছুর পরেও তারেক রহমানের দেশে ফেরা শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং তার জন্য রাজনৈতিক অধ্যায়ের দ্বিতীয় ইনিংসের সূচনা। 2007 সাল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। দুর্নীতির মামলা, কারাগার, অসুস্থতা, তারপর একরকম বাধ্য হয়ে যুক্তরাজ্যে যাত্রা। সেই সময় অনেকেই ভেবেছিল এখানেই হয়তো শেষ, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান অধ্যায়টি বন্ধ হয়ে গেল। কিন্তু বাস্তবে তা হয়নি। লন্ডনে থেকেও তিনি ছিলেন রাজনীতির ভেতরেই। ভার্চুয়াল সভা, নির্দেশনা, সিদ্ধান্ত সবই হয়েছে দূর নিয়ন্ত্রণে। বিএনপির অনেক গুরুত্বপূর্ণ আন্দোলন, অবস্থান, এমনকি দলীয় কাঠামোর রদবদলেও তার ছাপ ছিল স্পষ্ট। তিনি সামনে ছিলেন না, কিন্তু কেন্দ্র থেকে সরে যাননি। এই দীর্ঘ অনুপস্থিতির সবচেয়ে বড় খেসারত দিতে হয়েছে তার ইমেজে। দেশে ছিলেন না, এই অভিযোগ সবচেয়ে বেশি উঠেছে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়। মা হাসপাতালে, ছেলে লন্ডনে, এই বাক্যটি রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছিল। এটা শুধু বিরোধীদের আক্রমণ ছিল না, বিএনপির ভেতরেও চাপ তৈরি করেছিল। এমনকি বিএনপির সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও কাজ করেছে। জুলাই অভ্যুত্থানের 15 মাস পরে নির্বাচন যখন সামনে, ঠিক তখনই তার দেশে ফিরে আসা। এতে বিএনপির মধ্যেও দেখা যাচ্ছে প্রাণ উচ্ছলতা, কিন্তু তার নিজের জন্য এক কঠিন পরীক্ষা। আজকের বিএনপি আগের বিএনপি নয়। এই দল এখন আরও বেশি কেন্দ্রীভূত, আরও বেশি একমুখী। দলে প্রকাশ্য কোনো বিকল্প নেতৃত্ব নেই। একসময় বিএনপিতে যে একাধিক ক্ষমতার বলয় ছিল, সেগুলো এখন প্রায় নিশ্চিহ্ন। তারেক রহমানই সিদ্ধান্তের কেন্দ্রে। লন্ডনে থেকেও তিনি সেটা প্রমাণ করেছেন। দেশে ফিরে সেই কেন্দ্রীয়তা আরও দৃশ্যমান। এটা একদিকে তার নেতৃত্বের শক্তি, অন্যদিকে ঝুঁকিও। কারণ বিকল্প নেতৃত্ব না থাকলে দলের সব সাফল্য যেমন তার ঘাড়ে যায়, তেমনি সব ব্যর্থতার দায়ও তার উপর এসে পড়বে। এই বাস্তবতা মাথায় রেখেই তার বর্তমান কৌশল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার সাম্প্রতিক বক্তব্যগুলো লক্ষ্য করলে একটি স্পষ্ট পরিবর্তন চোখে পড়ে। আগের সেই আগ্রাসী, প্রতিশোধমূলক ভাষা নেই। এখন শোনা যাচ্ছে প্রতিহিংসার রাজনীতি নয়, রাষ্ট্র সংস্কার, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র। 31 দফা সংস্কার প্রস্তাব সামনে এনে তিনি নিজেকে কেবল আন্দোলনের নেতা হিসেবে নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপন করতে চাইছেন। এটা ইমেজ রিবিল্ডিং, এটা কৌশলগত। কারণ তিনি জানেন শুধু সরকার বিরোধী হলেই আর ক্ষমতায় ফেরা যায় না। জনগণ এখন জানতে চায় আপনি ক্ষমতায় গেলে কি করবেন। এই প্রশ্নের উত্তর দিতেই তার এই সংযত ভাষা, রাষ্ট্রকেন্দ্রিক বয়ান। এর সঙ্গে যোগ হয়েছে মানবিক গল্প, মায়ের অসুস্থতা, মৃত্যু, পরিবারের চাপ, দীর্ঘ প্রবাস। এই বিষয়গুলো এখন আর আড়ালে নেই। বিএনপির বিরুদ্ধে জামাত এনসিপি চূড়ান্ত ঘোষণা দিয়েছে, বিরাট একটা ঘোষণা দিয়েছে। এবং এ থেকে জামাতের কৌশল স্পষ্ট। জামাত এনসিপি কিভাবে কি খেলছে হিসাব ক্লিয়ার, যে নির্বাচনের একদম আগ মুহূর্তে সঠিক সময় জামাত আসল ঘটনা ঘটিয়ে দিবে, আসল খেলা দেখাবে। দর্শক, জামাত যদি কারোর সাথে মারামারি করে কাউকে একটা ধাক্কা দেয়, এনসিপি যদি কাউকে একটা গালি দেয়, বুঝবেন যে ওটাও পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় ইম্প্যাক্ট, লাভ ক্ষতি হিসাব করে দিয়েছে। যদি কোথাও দেখেন যে জামাত মার খেয়ে চলে গিয়েছে, পাল্টা মার দেয়নি, সেটাও বুঝবেন হিসাব নিকাশ করে মার খেয়ে চলে গিয়েছে। হ্যাঁ, এভাবে হিসাব নিকাশ করে চলতে কষ্ট হয়, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। আপনি চাইলে পাল্টা প্রতিশোধ নিতে পারেন, কিন্তু আপনি নিচ্ছেন না, আপনি পিছু হচ্ছেন। কিন্তু এই কষ্টের মধ্যে, এই স্যাক্রিফাইসের মধ্যেই কল্যাণ নেই। তো এই স্যাক্রিফাইসের মধ্যে আরো সহজে বলে ক্ষমতা নেই। তো আপনি এই কৌশলের কারণে ক্ষমতা আসবেন। দেশের বিভিন্ন জায়গায় বিএনপি সন্ত্রাসীরা নারীদের উপর, পুরুষদের উপর বিএনপি পরিকল্পিত হামলা শুরু করেছে। বিএনপি হামলা পরিকল্পিত হলেও ওটা পরিকল্পিত থাকে না। যেমন তারেক রহমান বলেন করবা এইটা, বলে আরেকটা। তারেক রহমান বলে নারীদেরকে মারবা, বলে যে ছায়া খুলে ফেলবো। ছায়া খুলে ফেলতে তারেক রহমান বলে নাই, কিন্তু বিএনপির অতি উৎস এটা বলে ফেলেছে। তারেক রহমান বলেছে যারা পর্দানশীল নারী দেখবা এদেরকে পিটাবা, এদেরকে লাথি দিবা,
এরকম কয়েকটা দেবা, ভয় অন্য কেউ বের হবে না। এটা হচ্ছে তারেক রহমানের নির্দেশনা, কিন্তু ওরা করে ফেলে অতিরিক্ত। এখন এমন কাজ করে ছায়া খোলার কথা, এই বিএনপি জাতীয়তাবাদী ছায়া খোলা পার্টি, এটা একটা অর্থ জাতীয়তাবাদী জারজ পার্টি, যারা মায়েদের নারীদের ছায়া খুলে রাখবে এই ঘোষণা দেয়, এরা জারজ। কোন বৈধ সন্তান, কোন বৈধ মা, কেউ এই জারজ পার্টিকে, যারা নারীদের ছায়া খুলে রাখার ঘোষণা দেয়, এদেরকে ভোট দিতে পারে না। যে ভোট দিবে এও ওই 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 গোষ্ঠীর লোক। জাস্ট আপনি আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, আর কিছু দরকার নেই। যে দল বলে জামাতের নারীদের ছায়া খুলে রাখা হবে, ওই ওই জারজ পার্টিকে আপনি ভোট দিবেন, আপনি কি বলেন? আপনার সমস্যাটা কি? আপনার কি জন্মের সমস্যা আছে নাকি? দল করা যায়, বিভিন্ন দল করা যায়, আওয়ামী লীগ করাটাও জায়েজ। বিভিন্ন আওয়ামী লীগ ভুল করলে সেই ভুল ত্রুটি সংশোধন করে যদি আপনি রাজনীতি করতে চান, এটা হতে পারে, কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে মিনিমাম বাংলাদেশকে স্বীকার করতে হবে, এবং নারীদের প্রতি একদম ফান্ডামেন্টাল রেসপেক্ট আপনার থাকতে হবে। কিন্তু আপনি ছায়া খুলে নেওয়ার মতো জঘন্য, ঘৃণ্য এই একটা ঘোষণা, তারেক রহমান নির্দেশে এই যে কথা আছে ছায়া খুলে নেব, এক ঘোষণায় এক ব্যক্তিকে হত্যার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হতে পারে, এই এক ঘোষণায় বাংলাদেশের ইতিহাস পাল্টে যেতে পারে। তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজশাহী। আমরা সমাবেশ স্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রয়েছে। এখানে সমাবেশের যে প্রস্তুতি সেটি একেবারেই সম্পূর্ণ হয়েছে, সবকিছু প্রস্তুত রয়েছে। তারেক রহমান দুপুরে আসবেন এবং এখানে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এর আগে তিনি হযরত শাহ মখদুম রহমতুল্লাহ মাজার জিয়ারত করবেন। ঢাকা থেকে দুপুর 12:30 নাগাদ তিনি রাজশাহীতে এসে পৌঁছাবেন বলে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। এই নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে কিন্তু প্রত্যাশা করছেন বিএনপি নেতাকর্মীরা। আর রাজশাহীর এই নির্বাচনী সমাবেশ থেকে তারেক রহমান রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। তারপরে তিনি রাজশাহী থেকে নওগাঁতে একটি জনসভায় যোগ দিবেন এবং তারপরে বগুড়ায় তিনি যাবেন এবং সেখানে তিনি আরেকটি সমাবেশে অংশ নেবেন এবং সেখানে কিন্তু রাত্রি যাপন করবেন। আর তারেক রহমানের আগমন ঘিরে বেশ কয়েকদিন থেকেই নানা প্রস্তুতি নিয়েছে রাজশাহী মহানগর বিএনপি সহ নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। তারা দলে দলে এই সমাবেশে আসবেন। আমরা শহরে দেখেছি অনেকেই গতকাল থেকেই কিন্তু রাজশাহীতে অবস্থান করছেন সমাবেশকে কেন্দ্র করে। সমাবেশে অংশ নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও গতকালকে সমাবেশ স্থল পরিদর্শন করেছেন এবং তারা এখনো এই স্থানে রয়েছেন। রাজশাহী মহানগর পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক সাদা পোশাকের গোয়েন্দা পুলিশও নজরদারি করছে। সব মিলিয়ে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে রাজশাহী। তারেক রহমানের যে সমাবেশ সেটি ঘিরে এই সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হবে বলে কিন্তু মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। আর তাদের অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দীর্ঘ 22 বছর পর তারেক রহমান আসছেন। এই সমাবেশ থেকেই কিন্তু বিএনপি এই এলাকার যারা এই অঞ্চলের বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সব থেকে বড় আন্তর্জাতিক মানের জালিয়াতকে, এই প্রশ্নটা যদি কোনো সুস্থ মস্তিষ্কের, সুস্থ সবল স্বাভাবিক কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়, এক বাক্যে সে বলে দেবে, চোখ বন্ধ করে সে বলে দেবে, সুদখোর ইউনূস। সুদখোর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছে। আপনারা কি জানেন এই নোবেলটা শুধুমাত্র তার ব্যক্তিগত নোবেল না, গ্রামীণফোন এই নোবেলের অংশীদার। সুদের বিজনেস করে, সুদের ব্যবসা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে, পশ্চিমাদের দ্বারস্থ হয়ে, পশ্চিমাদেরকে পে করে, অর্থ দিয়ে, ক্লিন্টন ফাউন্ডেশনকে টাকা দিয়ে নোবেল বাগিয়ে নিয়েছে। আর নোবেল পশ্চিমারা কাদেরকে দেয় এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ইরান থেকে মিয়ানমার, মিয়ানমার থেকে বাংলাদেশ, যাদেরকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে পরবর্তীতে সে দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করানো হয়েছে এবং সেই দেশকে ধ্বংসযজ্ঞ বানিয়ে ছেড়েছে পশ্চিমারা। এবং সুদখোর ইউনূসের মধ্য দিয়ে বাংলাদেশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকে আপনারা ভাবতে পারেন আমরা বানিয়ে কথা বলি, আমরা মিথ্যা কথা বলি। আপনারা খবর নেন, খবর নিয়ে দেখেন নোবেল যারা যারা পেয়েছে তাদের দেশের পরিস্থিতি আসলে কি। আর আপনারা বাংলাদেশের প্রেক্ষাপট দেখেও যদি এখনো ভেবে থাকেন যে নোবেল পুরস্কার পেয়েছে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আমাদের ইউনূস স্যার, কিন্তু ইউনূস স্যার যে প্রতিনিয়ত আপনাদের দেশের 12টা বাজিয়ে দিচ্ছে, আপনাদের দেশকে আসমান ভরা তারা দেখিয়ে দিচ্ছে, আপনারা কি সেটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না। আর আপনারা বুঝার মতো মানসিকতা রাখেন না, কারণ আপনারা তো বুঝার চেষ্টা কখনো করেন নাই। একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন সেই দেশের সকল মানুষকে জালিয়াত বলে, বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমে সেটা ভাইরাল হয় যে বাংলাদেশের সবাই জালিয়াত, বাংলাদেশের মানুষ ভিসা জালিয়াতি করে, বাংলাদেশের মানুষ পাসপোর্ট জালিয়াতি করে। সুদখোর ইউনূসের মুখে বলতেছে, শুনেন আপনারা, দেখেন কি বলতেছে। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন। এখন আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল।
একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে কি সে দেশের মানুষকে কেউ জালিয়াত বলতে পারে? সে যে জালিয়াত বললো আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, সে কি জালিয়াত না? সে তো আন্তর্জাতিক মানের জালিয়াত। জালিয়াতি করে নোবেল পেয়েছে, জালিয়াতি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। তাহলে সে নিজের দিকে সেটা না নিয়ে কিভাবে বাংলাদেশের মানুষকে বলে জালিয়াত? কিভাবে বলে? এটা কি হইতে পারে? একটা দেশের রাষ্ট্রপ্রধান কিভাবে, কোন যুক্তিতে সে দেশের মানুষকে জালিয়াত বলে? এটা কি? দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে রাজশাহীতে কি হচ্ছে বর্তমানে এবং তারেক রহমানের বিষয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, বা বিএনপি দলকে নিয়ে অনেকে অনেক কথা বলে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এবং তারেক রহমানকে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।